জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তেই তাই নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্বয় কর্মকার। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে হামলা ও ডাকাতির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। এ তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড। চাঁদপুরে কোস্টগার্ডের কমান্ডার ফজলুল হক জানিয়েছেন, নিহত 5 জনের মরদেহ আলাদা কেবিন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও জাহাজ থেকে 3 জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও অন্তত 2 জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 7 জনে। এদিকে লাইটারেস জাহাজ মালিক সমিতির সদস্যরা জানান, চট্টগ্রামের CUFL জেটি থেকে ইউরিয়া সার নিয়ে পাবনার নগরবাড়ি যাওয়ার পথে আল বাখেরা জাহাজটি ডাকাতদের কবলে পড়ে। খবর পাওয়ার পরে এখানে স্পটে এসে দেখেছি প্রত্যেকটা কেবিনে একটা করে ডেড বডি, টোটাল 5টা ডেড বডি, 3 জন মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। যে 5টা ডেড বডি ছিল তারা একদম নর্মাল জীবন্ত মানুষের মতো কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা অবস্থায়, কিন্তু তারা মারা গেছেন। আর বাকি 3 জন মুমূর্ষ অবস্থা, তাদেরকে এভাকুয়েট করে আমরা সদর হসপিটালে পাঠাচ্ছি। যে সারের যে অংশটা যেখানে সার লোডের আছে, এই জায়গাটা এরকমই আছে। ওই ধরনের কোনো সিমটম আমরা পাচ্ছি না যে ডাকাতি হয়েছে, শুধুই এখানে তাদেরকে হত্যা করা হয়েছে, এতটুকুই বোঝা যাচ্ছে। এ নিয়ে চাঁদপুর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে কিনা? এছাড়া আমরা জানতে পেরেছি আরো 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামলায় জড়িতদের চিহ্নিত করা গেছে কিনা, বিস্তারিত জানাবেন। অন্যয়, আমি আছি এই মুহূর্তে চাঁদপুরের যে হ্যামচরের মাঝের চর এলাকায়, যেখানে কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে। আসলে যেটা জানতে চেয়েছিলেন যে মৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা, আসলে এখন পর্যন্ত কারোরই কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া যে দুপুর পর্যন্ত যে 5 জন স্পট ডেড ছিলেন, পরবর্তীতে আরো 3 জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কিন্তু যাওয়ার পথে কিন্তু আরো 2 জন মৃত হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে চাঁদপুরের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে ইনচার্জ রয়েছেন মাহবুবুর রহমান। তিনি যেটা বলছেন যে আসলে এই 3 জনের মধ্যে 2 জনকে আনার পথে কিন্তু তারা মারা গিয়েছেন, এবং একজন এখন মুমূর্ষ অবস্থায় আছেন, তারও কিন্তু অবস্থা খুব খারাপ বলে তিনি জানিয়েছেন। তবে তারা চিকিৎসকরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তাকে সর্বাত্মক চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং তার প্রাণ রক্ষা করার জন্য। আর এছাড়া কিছুক্ষণ আগে কিন্তু চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার মুশফিক নিয়ে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছেন। তিনি যেটা বলছেন যে আসলে মূলত এই ধরনের যে ঘটনা, সেটা কিন্তু আসলে অপ্রত্যাশিত, এবং তারা খবর পাওয়ার পরপরই কিন্তু কোস্টগার্ড সহ কিন্তু তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এবং যেহেতু এই জাহাজে আল বারেক যে জাহাজে এই ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু আসলে মূলত 8 জন সদস্য ছিল, এবং সকলেই কিন্তু হতাহত হয়েছে। এবং 5 জন মারা যাওয়ার পাশাপাশি যে বাকি 3 জন ছিল, 7 জন, বাকি 1 জন, তারাও কিন্তু আসলে তার কিন্তু এখন কিন্তু কোনো ধরনের হিতাহিত জ্ঞান নেই, যার কারণে কিন্তু তাদের নাম পরিচয় কিংবা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে বা কারা ঘটিয়েছে তা কিন্তু এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। মূলত এখন যারা রয়েছেন নৌ পুলিশ কিংবা কোস্টগার্ড, এবং এই খবর জানার পর কিন্তু জেলা প্রশাসক সহ কিন্তু নৌ পুলিশের কিন্তু এডিশনাল এসপি এসেছেন, এবং তারা বলছেন যে মূলত এখন এই যে লাশ তা কিন্তু প্রক্রিয়া করার পাশাপাশি তারা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে 2টি মোবাইল কিন্তু উদ্ধার করতে পেরেছেন নৌ পুলিশের সদস্যরা, এবং সেই মোবাইলের পাশাপাশি কারা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কিংবা কি কারণে এই ঘটনা ঘটেছে, তারা কিন্তু এই মরদেহ উদ্ধারের পাশাপাশি কিন্তু সেই কাজটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, এবং খুব সহসায় কিন্তু তারা তা কিন্তু ফাইন্ড আউট করবেন বলে তারা কিন্তু বলছেন। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে ডাকাতির ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 229তম বিজিবি দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে কথা জানান তিনি। অনুষ্ঠানে তিনি আরও বলেন, কেউ বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করলে বিচারের আওতায় আনা হবে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে 2 মাসে নয়, বরং গত 2 বছরে দেশে 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে রোহিঙ্গাদের আর দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তিনি।
হয়তো এটা স্লিপিং অফ টাং হতে পারে, ওইটা আমি ওইটা পররাষ্ট্র উপদেষ্টা মিডিয়া ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য, এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন। এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। এবং যেই দুষ্কৃতকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। দুপুরে সাংবাদিকদের আরও বলেন, একটি কূটনৈতিক চিঠির মাধ্যমে হাসিনার বিচার প্রক্রিয়ার জন্য তাকে ফেরত চাওয়া হয়েছে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, আগের সরকারের আমলে বিচারপতিদের দলীয় কাজে ব্যস্ত রাখা হতো। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ঐকমত্য থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল এলেও যেসব বিষয়ে সংস্কার আসবে তা পরিবর্তন করতে পারবে না। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার ব্যবস্থায় দলীয় কাউকে নিয়োগ দেওয়া যাবে না। আগের সরকারের আমলে বিচারপতিদের দলীয় কাজে ব্যস্ত রাখা হতো বলেও মন্তব্য করেন তিনি। এই গত 10 বছরে যত কন্টেম্প পিটিশন হয়েছে, কোনো একটা কন্টেম্প পিটিশনের কোনো শুনানি করা যায় না। কোনো কোর্ট বলে যে আমরা আদালত অবমাননা, সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে, এটা আমরা শুনতে পারবো না। কারণ সংশ্লিষ্ট বিচারকদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে প্রশাসন যা করে করবে, কোনো কন্টেম্পটের শুনানি যদি করেন তার বেঞ্চ থাকবে না। এবং যারা এরকম শুনানির চেষ্টা করেছেন তাদের বেঞ্চ ভেঙে গেছে। যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে। কোনোদিন যেন স্বৈরাচার ফিরে না আসে তার জন্য সংস্কার দরকার, এ কথা জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক গোল টেবিল বৈঠকে কথা বলেন তিনি। বৈঠকে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সংস্কারের সুপারিশ করা হবে যেন কাউন্সিলরদের ভেতর থেকেই মেয়র বেছে নেওয়া হয়। মেয়র নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটেই। পৌরসভাগুলো ঠিক একই রকম, তারা একটা পৌর কাউন্সিলর, একটা দিবে তার উপজেলার কাউন্সিলর, একটা দিবে জেলার কাউন্সিলর। কারণ জেলা এবং উপজেলা দু জায়গাতে কাউন্সিলর সিস্টেম আসবে। এটা একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান সিস্টেম থাকবে না। আর জেলা তখন ইলেকশনই নেই, ওই সিস্টেম থাকবে না। ওয়ার্ডগুলোকে বিভক্ত করে এগুলো একটা লাইনে আনতে হবে, তাহলে ওইভাবে হবে। তখন কিন্তু একদিনে করা সম্ভব। একদিনে মানি এক শিডিউলে, এটা হয়তো স্টেকার্ড হতে পারে, একটা বিশেষ অঞ্চল একদিনে হলো, আরেকটা অঞ্চল আরেকদিনে হলো, কিন্তু একটা শিডিউল দিয়ে দিতে পারে। সংস্কার হলো যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়। আমাদের যেই আগাছা, যেই অপরিচ্ছন্ন নির্বাচনী মাঠ, এখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। তাই কতগুলো সংস্কার করতে হবে। তো এই সংস্কারগুলোর পরে নির্বাচন আশা করি সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। তার মাধ্যমে আমাদের জন্য একটা সম্ভাবনা দ্বার খুলবে। আওয়ামী লীগ সকল রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জনসভায় তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছিল আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনী ব্যবস্থা ঠিক করতে পারেনি বলেও জনসভায় মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছো, ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে, বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছো। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছো যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন।
রাতের অন্ধকারে সংস্কার করলে জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মুক্তিযোদ্ধা দলের মিলাদ অনুষ্ঠানে তিনি কথা বলেন। দাবি করেন এখনও প্রশাসনে সমন্বয়হীনতা রয়েছে, যার কারণে ছিনতাই বিশৃঙ্খলা বাড়ছে। বলেন গুম খুন সহ শেখ হাসিনার সকল অপকর্মের সহযোগী ভারত। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া অটল থাকায় তার উপর অত্যাচার হয়েছে। বিএনপি শুধু ক্ষমতায় আসার জন্য নির্বাচনের কথা বলছে না, বরং তারা চায় গণতান্ত্রিক সরকার ফিরে আসুক বলেও মন্তব্য করেন রিজভী। আমাদের সার্বভৌমত্ব রক্ষা, আমাদের স্বাধীনতা রক্ষা, সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? এটা তো বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে না। তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না, এটা আমরা সবাই বিশ্বাস করি। আমরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে, প্রশাসকরা কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। এই একটা শব্দের মধ্যেই সকল সংস্কার নিহিত আছে। ১,৯৭৪ কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, একনেক সভায় প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের 3 প্রকল্প সহ ১,৯৭৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৩১ কোটি ৩২ লাখ টাকা ব্যয় করা হবে। এদিকে এই বৈঠকে বাতিল করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প। বন্যপ্রাণীদের চলাচল এবং জীবনযাপনে বিরূপ প্রভাব পড়বে এমন আশঙ্কায় প্রকল্পটি বাতিল করা হয়েছে। গ্যাস খাতকে অবহেলায় ফেলে রেখে এলএনজি আমদানিতে নজর না দিয়ে বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস উত্তোলন করা হবে বলেও জানান উপদেষ্টা। বলেন এক্ষেত্রে সব নিয়মকানুন অনুসরণ করা হবে। কূপ খনন করে গ্যাস পাওয়া গেছে, এখন গ্যাস পাওয়ার পরে তো প্রক্রিয়াকরণ করতে হয় এবং কীভাবে কোথায় ব্যবহার করা হবে, সেটা কি একটা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হবে নাকি ওটাকে পাওয়ার গ্রিডে দেওয়া হবে, ওটার জন্য কিছু যন্ত্রপাতির দরকার হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মৌলভীবাজার, এটাকে বাদ দেওয়া খুব সোজা, কারণ এই অঞ্চলটা হলো একটা আমাদের নিজেদের দেশীয় আইন অনুযায়ী একটা জীববৈচিত্র্যের সংরক্ষিত এলাকা। জনপ্রশাসন বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে সংস্কার কমিশন কাজ করছে। চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় কথা জানান কমিশনের সদস্যরা। একই সাথে বৈষম্য দূরীকরণ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলেও জানান বক্তারা। বিভিন্ন তথ্য তুলে ধরে জানানো হয়, জনপ্রশাসন সংস্কারে কমিশন গঠনের পর এ পর্যন্ত তাদের কাছে সারা দেশ থেকে অনলাইনে 1,05,000 নাগরিকের সুপারিশ জমা পড়েছে। এছাড়া জনপ্রশাসনে কর্মরতদের জনমুখী হওয়ার আহ্বান জানান বক্তারা। মতবিনিময় সভায় আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। সরকারের পক্ষ থেকে যে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, 3 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা, আর মাত্র 1 সপ্তাহ সময় আছে। ইতিমধ্যে কমিশন অনেক কাজ করেছেন। আমরা প্রথমত অনলাইনে নাগরিকদের কাছ থেকে একটা প্রশ্ন দিয়ে তার উপরে তাদের মতামত চেয়েছি। প্রায় 1,05,000 নাগরিক তাদের মতামত দিয়েছেন। বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ ও মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রোপাইটি অ্যান্ড ইথিক্স টিমের কর্মকর্তা স্থানীয় সময় রোববার তাকে জিজ্ঞাসাবাদ করেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় 400 কোটি পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম আসে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকেরও। বর্তমানে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য এবং ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মূল কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া।
সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে ৬,২৯,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২১,১৮,০০,০০০ টাকার সন্দেহজনক লেনদেন সহ অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। একই সঙ্গে কামরুল ইসলামের স্ত্রী, ছেলে ও মেয়ের সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। এ সময় সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরির বিরুদ্ধে ২,০০২ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। হেনরির স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ১৫,৫১,০০,০০০ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও বরগুনার সাবেক এমপি শওকত হাসানুর রহমানের বিরুদ্ধে ৩৭ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তিনি ৬,২৯,০০,০০০ টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎসের সাথে সম্পদ অর্জন করার অপরাধে এবং উক্ত সম্পদ স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর সহ ১৫টি ব্যাংক হিসাবে ২১,১৮,০০,০০০ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২, ৪-৩ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ দ্বারায় এটি মামলা রুজু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্পদ বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬-এর ২ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে গেল বছরের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে শীতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে শীতাংশু কুমারকে তলব করে দুদক। তিনি ২০১৮ সালের জানুয়ারিতেই ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। অভিযোগ আছে, শীতাংশু কুমার সুর চৌধুরী ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করে সুবিধা নিয়েছেন। মাদ্রাসা শিক্ষার্থীরা বিগত ১৫ বছর ধরে নির্যাতন আর বঞ্চনার শিকার হয়েছে। এখন সমাজের বিভাজন দূর হয়েছে বলে জানালেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। শেখ হাসিনা দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ মাদ্রাসা শিক্ষার্থী আরাফাতের জানাজায় তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য গণ অভ্যুত্থান সংগঠিত প্রত্যেকটি খুনের বিচার করা। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, শেখ হাসিনা সহ এর সাথে জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার নির্মমতা ভুলে গেলে চলবে না। অন্তর্বর্তী সরকারের সময় আমরা যেন এই বিচার দেখতে চাই। যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার, সেই বিচার আমরা দেখে যেতে পারি। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটা হবে, কোনো বাদ যাবে না, নিশ্চিত থাকে। ডিএমপির বিশেষ অভিযানে একদিনে রাজধানী থেকে ৯৩ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মোহাম্মদপুরে ছিনতাইকালে চাপাতি দিয়ে ভুক্তভোগীর কান কেটে ফেলার ঘটনায় ৪ জন রয়েছে বলে জানায় ডিএমপি। ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, রাজধানীর ছিনতাই রোধে বিশেষ অভিযানে বাস স্টেশন, ব্যবসায়িক এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে। ছিনতাই প্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। মোবাইল টহল যাতে ঠিক মতো কাজ করে তদারকি করবে ডিএমপির সিনিয়র অফিসাররা। ছিনতাইকারীরা যাতে সহজে জামিন না পান সে বিষয়েও উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। কালকে থেকে একটা বিশেষ অভিযান চলতেছে। গত ২৪ ঘন্টা মানে ২২ তারিখ সকাল ৮টা থেকে ২৩ তারিখ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আমরা প্রায় ৯৩ জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা, এটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে। মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে। তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি।
বিদেশি নৌবাহিনীর সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য বাড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নবীন অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় নৌপ্রধান আরও বলেন, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলোর জাহাজ নির্মাণের সক্ষমতা তৈরি হওয়ায় দেশের অর্থনীতি গতিশীল হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ শিপ বিল্ডিং নেশন হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে। দীর্ঘ 3 বছরের প্রশিক্ষণ শেষে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার মোট 42 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন 7 জন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসাবে এই বাহিনী আমাদের দেশের সুবিশাল উপকূলীয় এলাকা ও সমুদ্র সীমার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দেশের সামুদ্রিক এলাকার বিপুল পরিমাণ মৎস্য, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সুনীল অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তৃতির ক্ষেত্রে নৌবাহিনী বিশেষ অবদান রেখে চলেছে। রাজশাহীতে বরেন্দ্র অঞ্চলে পানি সংকটের ঐতিহাসিকতা অনুধাবন এবং পরিবেশ ও জনস্বাস্থ্যে প্রাণঘাতী কীটনাশকের প্রভাব বিষয়ক 2টি গবেষণার সমীক্ষা উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিন্স কমপ্লেক্সে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক ও সবুজ সংহতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। গবেষণার উপস্থাপনায় বলা হয়, প্রাচীন আমল থেকেই বরেন্দ্র অঞ্চল একটি খরাপ্রবণ এলাকা। প্রাচীনকাল থেকে মধ্যযুগ ও গৌর আমল হয়ে সুলতানি পর্যন্ত ভূ উপরস্থ পানি ব্যবস্থাপনার আমূল উন্নয়ন হলেও ব্রিটিশ আমলে এসে স্থানীয় পানির উৎসগুলোকে কম গুরুত্ব দেওয়া হয়। পানি ব্যবস্থাপনার যে নিয়ম নীতি তাও ভেঙে ফেলা হয়, যার ফলে পানির উৎসগুলো নষ্ট হতে থাকে। অনুষ্ঠানে গবেষকদের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের ভুক্তভোগী গ্রামীণ কৃষক, আদিবাসী, তরুণ সংগঠক, পরিবেশবাদী, শিক্ষক, গবেষক, সংস্কৃতিকর্মী, স্থানীয় ও অন্যান্য জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের বোতাম তৈরির কারখানায় আগুনের ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবদিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গেল রাতে 1 জনের মরদেহ উদ্ধার করা হয়, পরে সকালে আরও 1 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত 3 জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র 1 জনের পরিচয় পাওয়া গেছে। মরদেহগুলো পুড়ে বিকৃত হওয়ায় পরিচয় শনাক্তে নমুনা সংগ্রহ করেছে পিবিআই। রোববার দুপুর 1টার দিকে কারখানাটিতে কেমিক্যাল ড্রামের বিস্ফোরণ থেকে আগুন লাগে। সে সময় কারখানার ভেতরে রং মিস্ত্রিরা কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে মৃত সবাই রং মিস্ত্রি। কুড়িগ্রামে বিদ্যুতের অতিরিক্ত অর্থ আদায় ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিদ্যুৎ ব্যবহারকারী ব্যবসায়ীরা। কলেজ মোড় ব্যবসায়ী সমিতির আয়োজনে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করেন। ব্যবসায়ীরা জানান, কিছুদিন আগেই অনেক টাকা খরচ করে অ্যানালগ মিটার বদলে ডিজিটাল মিটার লাগানো হয়েছে, এখন আবার প্রিপেইড মিটার লাগানোর কথা বলা হচ্ছে। ফলে অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে অনেকেই বিপাকে পড়বেন। সড়ক দুর্ঘটনায় সিআরপি নার্সিংয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে দ্বিতীয় দিনেও সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। শনিবার সাভারের পাকিজা পয়েন্টে ঠিকানা পরিবহনের বাসের ধাক্কায় নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। হঠাৎ অবরোধের কারণে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনার সাথে জড়িত বাস চালক ও হেলপারের গ্রেফতার সহ সড়ক শৃঙ্খলার 6 দফা। শীতের শুরু থেকেই পিঠার স্বাদ নিতে ক্রেতারা ভিড় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের পিঠার দোকানগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন মাসুমা আক্তার। মাসুমা, প্রতিদিন ঠিক কত টাকার পিঠা বিক্রি হচ্ছে?
শীতের শুরু থেকেই আসলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে 8 থেকে 10টির মতো দোকান এখানে বসছে এবং অস্থায়ী দোকানগুলোতে কিন্তু এখন এই পৌষের আসলে শুরু থেকে কিন্তু এখানে বেচাকেনা যেটি সেটি জমজমাটের রূপ নিয়েছে। একটু যদি জানিয়ে রাখি, এখানে কিন্তু বিকেল থেকেই আসলে রাত 9টা পর্যন্ত পিঠা বেচাকেনা যেটি সেটি হয় এবং প্রতিটি দোকানে কিন্তু পাশাপাশি আসলে আমরা দেখেছি যে অনেকগুলো উনুনে করে পাশাপাশি সারিবদ্ধভাবে এখানকার 50 থেকে 60 জনের মতো রাঁধুনি রয়েছেন প্রতিটি স্টল বা দোকান যদি মিলিয়ে বলি। সেক্ষেত্রে কিন্তু তারা একেবারে ব্যস্ত তাই কিন্তু এখন রয়েছেন। তারা বিভিন্ন স্বাদের পিঠা বানাচ্ছেন। এখানে রস, গুড়, ক্ষীর দিয়ে বানানো বিভিন্ন ধরনের মিষ্টি স্বাদের পিঠা যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু ঝাল স্বাদের পিঠাও রয়েছে। এখানে আমরা দেখছি মিষ্টি স্বাদের পাকোয়ান রয়েছে, এখানে পাটিসাপটা পিঠা, চিতই পিঠা রয়েছে, ভাপা পিঠা রয়েছে, পাশাপাশি বিভিন্ন স্বাদের ঝাল মিষ্টি পুলি পিঠা রয়েছে। নাম জানা অজানা কিন্তু নানান ধরনের পিঠা রয়েছে যেগুলো গ্রাম বাংলার আসলে ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। একটু যদি জানিয়ে রাখি, এখানকার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 14 থেকে 15 জন শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশ নিচ্ছেন। তারা নিজেরা সহপাঠীরা মিলে কিন্তু আসলে একটু বাড়তি পড়াশোনার পাশাপাশি একটু বাড়তি আয় উপার্জনের যে বিষয় সেটি মাথায় রেখেই কিন্তু এই টিএসসি চত্বরের এই প্রাঙ্গণে আমরা যদি বলি তাদেরও পিঠা স্টল রয়েছে। তারা সহপাঠীরা মিলে কিন্তু এই ব্যবসাটি তারা করছেন। এই শীতের যে 3 থেকে 4 মাস রয়েছে এই পুরো মাস জুড়ে প্রতিদিনই কিন্তু এখানে এই পিঠার মেলার মতো করে বসছেন তারা এবং প্রতিদিন কিন্তু এখানকার যারা শিক্ষার্থীরা আছেন পাশাপাশি বাইরের যারা ক্রেতা রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু এই পিঠা মেলা যে বিক্রি কিনি সেটি জমজমাট হচ্ছে। এবং যদি বলি প্রতিটি দোকানেই কিন্তু ছুটির দিনগুলোতে এখানে ভিড় থাকে বেশি, তবে সেই দিনগুলোতে কিন্তু মোটামুটি 14 থেকে 15,000 টাকার পিঠাও পর্যন্ত কিন্তু এক একটি দোকানে বিক্রি করেন এখানকার ব্যবসায়ীরা। এবং অন্যান্য সপ্তাহের যে দিনগুলো রয়েছে সেখানে বিক্রি কিছুটা কম হলেও কিন্তু 7 থেকে 8,000 টাকারও বেশি কিন্তু তারা পিঠা বিক্রি করেন। এবং সব মিলিয়ে যদি বলি যে এই দোকানগুলো মিলিয়ে আসলে প্রতিদিন প্রায় লাখখানেক টাকার পিঠা কিন্তু এখানে আসলে বিক্রি হয়। এবং এখানে আমরা দেখছি যে চিতই পিঠার পাশাপাশি বাহারি রকম ঝাল মশলা এছাড়া বিভিন্ন স্বাদের আসলে যে শুটকি ভর্তা, বেগুন ভর্তা ছাড়াও কিন্তু আসলে ঝাল ভর্তা সাথে কিন্তু আসলে এখানকার যারা ক্রেতারা আসছেন তারা এই পিঠাগুলোর স্বাদ নিচ্ছেন। এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন পাশাপাশি এখানে মাদুর পাতা রয়েছে, তারা বসে কিন্তু তাদের শৈশবের স্মৃতিচারণও করছেন, পাশাপাশি তারা কিন্তু এই পিঠাগুলোর স্বাদও নিচ্ছেন। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে পিঠার বিক্রি কিনি সর্বশেষ। পাঞ্জাবের গুরুদাসপুরে পুলিশ চেকপোস্টে গ্রেনেড হামলার অভিযোগে অভিযুক্ত 3 খালিস্তানপন্থী উত্তরপ্রদেশে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। উত্তরপ্রদেশ পাঞ্জাব পুলিশের সঙ্গে 3 খালিস্তানপন্থীর গুলির বিনিময় হয় রোববার রাতে। পুলিশ তাদের গ্রেফতার করতে চাইলেই খালিস্তানপন্থীরা বন্দুক হামলা করলে আত্মরক্ষায় পাল্টা হামলা করে পুলিশ। আহত হন গুরুবিন্দর সিং, বীরেন্দ্র সিং আর জশনপ্রীত সিং। এরপর তাদের মৃত্যু হয়। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট খালিস্তান জিন্দাবাদ ফোর্সের সদস্য তারা। সীমান্তে গ্রেনেড হামলার পেছনে তাদের যোগসূত্র রয়েছে। পুরো বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। অ্যারিজোনায় দেয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন উত্তর আমেরিকার সুউচ্চ পর্বত ডেনালির নাম পরিবর্তন করে আবারও মাউন্ট ম্যাককিনলি রাখবেন তিনি। বলেন 25তম মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির নামেই এই পর্বতের নাম থাকবে, যাকে 1901 সালে হত্যা করা হয়। সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন বিলিয়নিয়ার ইলন মাস্ক প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বিষয়ে তিনি বলেন আরও কিছুদিন যুক্তরাষ্ট্রের কার্যক্রম চালাতে পারবে তারা। এদিকে দেশের মন্ত্রিসভায় আরও নতুন সদস্য নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। সুইজারল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্যালিস্টা গিনরিচকে মনোনীত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশনে ঘুমন্ত অবস্থায় এক নারীর গায়ে আগুন জ্বালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। নারীর পরিচয় জানা না গেলেও তিনি ব্রুকলিনের স্টেশনে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। অপরিচিত এক ব্যক্তি তার সামনে এসে লাইটার দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। নিউ ইয়র্ক পুলিশ বলছে এই হামলার আগে তাদের মধ্যে কোনো কথা হয়নি। তারা কেউ কারো পূর্ব পরিচিত নন। গণমাধ্যমে ছড়িয়ে পড়ে নারীর শরীরে আগুন জ্বলতে থাকার ভিডিও। সেখানে দেখা যায় হামলাকারী ব্যক্তি আগুনে জ্বলতে থাকা নারীর কিছু দূরেই কালো হুডি পরে দাঁড়িয়ে আছেন। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি খেলবে ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। আমিরাতকে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের ম্যাচগুলো ছাড়া 2 গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। 19 ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ
করাচিতে স্বাগতিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই গ্রুপের পাকিস্তান ভারত হাই ভোল্টেজ ম্যাচ 23 ফেব্রুয়ারি ও 27 ফেব্রুয়ারি স্বাগতিকদের শেষ গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। 4 ও 5 মার্চ দুটি সেমিফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে 4 মার্চ খেলবে দুবাইয়ে, ফাইনাল উঠলে 9 মার্চের শিরোপা নির্ধারণীয় সেখানেই হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে সে ম্যাচ পাকিস্তান আয়োজন করবে। রান ফর হিরোজ অফ আওয়ার ভিক্টরি প্রতিপাদ্যে বিজয় দিবস হাফ ম্যারাথন 2024 প্রতিযোগিতার আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। আগামী 28 ডিসেম্বর মেরিন ড্রাইভে এই প্রতিযোগিতা হবে। সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত হয় ম্যারাথনের লোগো উন্মোচন অনুষ্ঠান। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও রামু সেনানিবাসে 2 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন্নবী আনুষ্ঠানিকভাবে এই লোগো উন্মোচন করেন। এ সময় জেলা প্রশাসক জানান, কক্সবাজার শহরের কলাতুলি এলাকায় মেরিন ড্রাইভের ভাঙার মুখ থেকে উখিয়া উপজেলার ইনানি এলাকার বেওয়াজ হোটেল পর্যন্ত দীর্ঘ 21 কিলোমিটার দূরত্ব জুড়ে এই হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ম্যারাথনটি 28 ডিসেম্বর সকাল 7টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 3 শতাধিক প্রতিযোগী। পুলিশ ইন্সপেক্টর টুরিস্ট পুলিশ কক্সবাজার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।